আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি কি আমার পিচ্ছি বউটাকে কষ্ট দিতে পারি? তার উপর অভিমান করে কি থাকতে পারি? আমি যে তাকে বড্ড ভালোবাসি। তুমি আমাকে কচু ভালোবাসো। যদি আমাকে তুমি ভালোবাসতা তাহলে আমার সাথে তোমার এত বড় একটা রোগ গোপন করতে পারতে না। আমি চাইনি তোমাকে আবারও কষ্ট দিতে, তাই বলিনি। তুমি কি মনে করেছিলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি সুখে থাকতাম? তুমি বলো আমাকে, তোমাকে ছাড়া আমি কিভাবে সুখে থাকবো? তুমি যে আমার একমাত্র সুখ। আর কখনো এমন করবে না তো বলো? আমাকে কথা দাও শুভ, আর একবার যদি এমন করো তাহলে এবার আমি সত্যি দুনিয়া ছেড়ে চলে যাব, কারো বাধা মানবো না। আর কখনো এমনটা করবো না। আমার বাগদিটাকে সব সময় মনের কথা খুলে বলবো। এবার খুশি তো? আচ্ছা আদিলা, তখন তুমি বললে আমি কিছু বললে সত্যি এবার তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, তাহলে কি কখনো আমার জন্য দুনিয়া ছাড়তে চেয়েছিলে? কি? কখন? সেদিন যখন তুমি মাঝরাতে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে তখন আমার মাথায় কোনো কাজ করতেছিল না। কোথায় যাব আমি, তাও একটা মেয়ে হয়ে? আমি তো বাড়ি যেতে পারবো না, কারণ সেখান থেকে যে তোমার হাত ধরে পালিয়ে এসেছি। সেদিন যদি আমি বাড়িতে যেতাম তাহলে তুমি আমার মা বাবার চোখে খারাপ হয়ে যেতে। আমি চাইনি তোমাকে তাদের চোখে খারাপ বানাতে। তুমি খারাপ হলেও আমার, ভালো হলেও আমার। তাই সেদিন কোনো রাস্তা না পেয়ে তোমার রুমে চিঠি দিয়ে মরার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকি। হঠাৎ একটি গাড়ি আসে, তখন আমি মাঝ রাস্তায় চোখ বন্ধ করে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আমি খেয়াল করি যে আমি এখনো বেঁচে আছি, আমার উপর দিয়ে গাড়ি যায়নি। পরে চোখ খুলে তাকাতেই দেখতে পাই আমার সামনে অপরিচিত বাবার বয়সী লোক রাগী চোখে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে উঠে যাই, তখনই ঠাস ঠাস করে দুটো চড় মেরে আমাকে মরার কারণ জিজ্ঞেস করে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলি। পরে লোকটি, মা তুই যদি কিছু না মনে করিস তাহলে তোকে আমি আমার মেয়ে বানিয়ে নিয়ে যাব। তোকে মরতে হবে না, আবার নতুন করে শুরু করবি। যাবি কি আমার সাথে? জানিস মা, তোর মতোই আমার একটা মেয়ে ছিল। সে একটা ছেলেকে অনেক ভালোবাসতো, কিন্তু ছেলেটা তাকে ধোঁকা দেয়। আমার সরল সোজা মেয়েটি সেই ধোঁকা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। যাবি মা আমার সাথে আমার মেয়ে হয়ে? কি বললি? আরেকবার ডাক মা। পরে আস্তে আস্তে আমি বাবার অফিসের সমস্ত কাজ শিখে ফেললাম। তখন বাবা আমার হাতেই অফিসের দায়িত্ব দিয়ে দেয়। এভাবেই আমার নতুন জীবন শুরু হয়। কিন্তু বিশ্বাস করো, তোমাকে যতবারই ভুলার চেষ্টা করছি ততবারই তোমার এক একটা স্মৃতি আমাকে তোমার মায়ায় জড়িয়ে তোমাকে ভুলতে দেয়নি। তাই প্রত্যেক দিন রাতে তোমার ছবি বুকে নিয়ে কান্না করতাম। কোন দিন তুমি আমার বুকে ফিরে আসবে, আমাকে বলবে আদিলা আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে আবার একটু তোমাকে ভালোবাসার সুযোগ দাও, এই বলে কান্না করতাম। তখন বাবা এসে আমাকে সান্ত্বনা দিত, কিন্তু সেটি আর বেশি দিন থাকেনি। হঠাৎ একদিন বাবার হার্ট অ্যাটাক হয়, তখনই তিনি মারা যায়। এরপরে আমি একা হয়ে যাই, প্রতিনিয়ত তোমাকে খুঁজতে থাকি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? আমাকে তুমি মাফ করে দাও। তোমার সমস্ত অপরাধ আমি মাফ করে দিছি, আমাকেও তুমি মাফ করে দাও। আর কখনো আমাকে ছেড়ে যেও না। আর কখনো ছেড়ে যাব না। মরার আগের মুহূর্ত অবধি তোমাকে ভালোবেসে যাব। তখন আদিলা শুভকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন আদনান বলে ওঠে, আব্বু তোমাকে উনি জড়িয়ে ধরছে কেন? ছেড়ে দিতে বলো না, না হলে আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। বাবা সে তোমার মা, আমাকে তো জড়িয়ে ধরবেই। না, ইনি আমার মা না। যে তোমাকে আমার সামনে কষ্টও দেয় সে কখনো আমার মা হতে পারে না। উনাকে চলে যেতে বলো, আমি আমার জন্য আর একটি মা নিয়ে আসবো। আদিলা যাও, তোমার ছেলের অভিমানটা ভেঙে তারপর আসো। আদিলা শুভকে ছেড়ে দিয়ে আদনানের কাছে আসে আর বলে, বাবা আমাকে মাফ করে দাও, এই যে কান ধরছি আর কখনো তোমার বাবাকে কষ্ট দেব না, মাফ করে দাও আমাকে। না, আমি তোমাকে মাফ করবো না। শুভ, তোমার ছেলেকে বলো যেন আমাকে মাফ করে, সে কখনোই আমার কথা শুনবে না। তুমি বললে আমাকে মাফ করবে। আব্বু তুমি তোর আম্মুকে মাফ করে দাও। আচ্ছা, এইবারের মতো মাফ করলাম, বাবা বললো বলে।
অতঃপর আদিলা আদনানকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে মনে মনে বলে, শালার বাবাটাও যেমন যদি ছেলেটারও বানায়, আমি কি করবো এই দুইটারে যেদি, হ্যাঁ এই দুইটা তো আমার জীবনের 12টা বাজিয়ে দেবে। এইভাবে কিছুদিন চলে যায়। শুভকেও ডাক্তারও রিলিজ দেয়। তারা সকলেই শুভকে নিয়ে সিঙ্গাপুর থেকে ঢাকায় চলে আসে। চল সবাই আমাদের বাসায়। চল মা, যাবি না নাকি অভিমান করে থাকবি? না, চলো। তখন তানজিলা বলে উঠল, আপনারা যান, আমি যেতে পারবো না। আমার 2 দিন পর হবু স্বামী আসবে আমাকে নিতে। তোমরা যাও, আর এই নাও একটা চিঠি। শুভর হাতে দেয়। কিসের চিঠি আর কে দিয়েছে? জানি না ভাইয়া, মেয়েটাকে চিনি না। সে তোমাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। তার মানে আদিলা আমাকে সেখানে নিয়ে যায়নি, নিয়ে গেছে অন্য কেউ। ম্যাডাম তো পড়ে গেছে। অতঃপর শুভ চিঠি খুলেই অবাক। শুভকে তাহলে আবার আদিলাকে ভুল বুঝবে, কষ্ট দেবে তাকে, নাকি মেনে নেবে? শুভ চিঠি খুলে পড়তে থাকে। আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইবো সেটা হয়তো জানি না, আর কি বা করলেই তুমি আমাকে ক্ষমা করবে আমি জানি না। আমি যে অপরাধ করেছি তার হয়তো ক্ষমা নেই, কিন্তু তোমার কাছে বড় একটা আশা নিয়ে ক্ষমা চাচ্ছি যে তুমি আমাকে মাফ করে দিবে শুভ। এই খারাপ মেয়েটাকে মাফ করে দিও। আমি তোমার পা ধরেই ক্ষমা চাইতাম, কিন্তু যে অপরাধ আমি করেছি তার জন্য তোমার সামনে যেতে আমার লজ্জা করে শুভ। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে হয়তো আল্লাহ আমাকে মাফ করবে। আমি মরলেও শান্তি পাবো না। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দিও। সেদিন তুমি যখন আমার সামনে, আমি তোমার শত্রু জানা থাকার সত্ত্বেও তুমি আমার কলিজার টুকরো মেয়েটাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিলে, সেদিন নিজের উপর কতটা ঘৃণ্য হচ্ছিল আমি তোমাকে বলতে পারবো না। অতঃপর যখন মেয়েটাকে আমার হাতে দিয়ে কোথায় চলে গেলে আর তোমাকে খুঁজে পাইনি, সেদিনের পর থেকে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াতাম, কোথাও তোমার সন্ধান পেতাম না। হঠাৎ একদিন তোমাকে হাসপাতালে দেখতে পাই। কিসের জন্য যেন এসেছিলাম। তুমি চলে যাবার পর আমি ডাক্তারের সাথে কথা বলে জানতে পারি তোমার ক্যান্সার, বাঁচার সম্ভাবনা খুবই কম। সেদিনে আমি তোমার জন্য সিঙ্গাপুরের টিকিট কাটি, তোমাকে সেখানে নিয়ে তোমার চিকিৎসা করাবো বলে। অতঃপর ডাক্তারের থেকে এসে তোমাকে ফ্লো করে তোমার ঠিকানা জেনে যাই। বিশ্বাস করো, আমি তোমার সমস্যার কথা আদিলাকে বলতে চেয়েছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে আসতে পারি নাই। সেদিন তোমার কথা আদিলাকে বলতে এসেছিলাম, কিন্তু তখন দেখি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তাই আর বলা হয়ে ওঠেনি। পরে আমি হাসপাতালে যাই, এরপর কি হয়েছে তা আপনারা জানেন, তাই আর বললাম না। আমি এতটুকু একটা কাজ করেছি শুধু তোমার থেকে ক্ষমা পাওয়ার আশায়। আমাকে মাফ করে দিও শুভ। ইতি, খারাপ মেয়ে তানিয়া। তানিয়ার মেয়েকে শুভ কিভাবে বাঁচিয়েছিল একটু পিছন থেকে ঘুরে আসি। একদিন শুভ একটা হসপিটালে যায় তার এক বন্ধুর জন্য কিছু ওষুধ কিনতে। সেখানে গিয়ে দেখতে পায় তানিয়া ডাক্তারকে কেঁদে কেঁদে বলছে, আপনার যত টাকা লাগে আপনি নেন, তবু আমার মেয়েকে বাঁচান, যেভাবেই হোক রক্ত জোগাড় করেন। আমরা চেষ্টা করতেছি ম্যাডাম, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এই রক্ত নাই। অন্য জায়গায় খোঁজ নিয়েছি, তারাও না করছে। অন্তত 2 ব্যাগ রক্ত শরীর দিতে হবে। পারলে আপনি চেষ্টা করেন, না হলে আমাদের কিছু করার নেই। আমরা চেষ্টা করতেছি, আরও করব। আপনিও চেষ্টা করেন যত তাড়াতাড়ি পারেন। এই বলে ডাক্তার চলে আসে। শুভ তখন ডাক্তারের থেকে জেনে নেয় রক্তের কী গ্রুপ। অতঃপর শুভ রক্তের গ্রুপের সাথে মিলে যায়। শুভ তখন 2 ব্যাগ রক্ত তার থেকে দিয়ে আসতেই যাবে, তখনই তানিয়া দেখে ফেলে। তানিয়া শুভর কাছে যেতে লাগে, তখনই ডাক্তার তাকে ঢাক দেয়। তানিয়া আর শুভর সাথে সাক্ষাৎ হয় না। কাল চিঠি, এটা আর কি লেখা? চিঠি আদিলার হাতে দেয়। আদিলা পড়ে শুভকে বলে, মাফ করে দাও তাকে। ভুল তো মানুষের জীবনে হয়েই থাকে, আমাদেরও তো ভুল হয়েছে। আমরা দুজন দুজনকে মাফ করে দিছি, তাকেও মাফ করে দাও। আচ্ছা তুমি যখন বললে আমি মাফ করে দিলাম। তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না প্লিজ? পিছনের অতীত আবার টানছো? না শুভ, শুধু আমার ইচ্ছেটা প্রকাশ করলাম। এখন পূরণ করলেও তুমি করতে পারো, না করলেও করতে পারো, সেটা তোমার ইচ্ছা। আচ্ছা যদি কোনোদিন তার সাথে আমার দেখা হয় তাহলে তোমার সাথে সাক্ষাৎকার করিয়ে দেবো। সেদিন তোমার যা ইচ্ছে তুমি তাকে জিজ্ঞেস করতে পারো। আর তুমি কি জন্য তাকে দেখতে চেয়েছো আমি বুঝতে পেরেছি। শুভ প্লিজ, তুমি আমাকে ভুল বোঝো না। আর কোনো দিন তাকে দেখার চেষ্টা করবে না, তাকে দেখবও না কখনো। আমাকে মাফ করে দাও প্লিজ। আরে পাগলি, মাপ চাওয়ার কি আছে? আমি জানি তুমি আমার উপর রাগ করছো, তুমি ভাবছো আমি তোমাকে সন্দেহ করছি। আমি আমার ভালোবাসার কসম দিয়ে বলছি, আমি তোমাকে সন্দেহ করি নাই। ধুর পাগলি, আমি জানি তুমি কখনো আমাকে সন্দেহ করবে না। গাড়িতে চলো, গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। অতঃপর তারা সকলে গাড়িতে উঠলো, তানজিলা ছাড়া। গাড়িতে আপন গতিতে চলতে থাকে। একসময় গাড়ি তাদের গন্তব্যে এসে দাঁড়ায়।
গাড়ি থেকে একে একে নামতেই পিছন দিকে কে যেন আদিলার ঘাড়ে হাত দেয়, আর তাদের সে চমকে ওঠে। সে তো পিছন দিকে তাকাতেই অবাক। মায়া, তুই? এই বলে আদিলা মায়াকে জড়িয়ে ধরে। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এভাবে ভুলে যাবি কখনোই ভাবতে পারি নাই। তুই আমার জন্যই তোর ভালোবাসার মানুষটাকে আপন করে পেয়েছিস, আর আমাকে ভুলে গেছোস। একটি বারও যদি ফোন করে কথা বলতি তাও হয়তো এই মনটাকে শান্তি দিতে পারতাম যে আমার বেস্ট ফ্রেন্ডটা আমাকে ভুলে যায়নি। কিন্তু তুই এতদিনে একটা ফোনও দিস নাই। এতটা স্বার্থপর কিভাবে হলে? সরি দোস্ত, ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। তুই ভালো করেই জানিস আমার কাছে কেউ কোনো অপরাধ করলে তাকে শাস্তি না দিয়ে আমি ক্ষমা করি না। কি শাস্তি দিবি দে, তাও ক্ষমা করে দে। শাস্তিটা হলো তোর ছেলেকে আমার মেয়ের জন্য দিয়ে দিতে হবে। কি বলছিস সেগুলো? আমি অপরাধ করছি, শাস্তি আমাকে দিবি তো আমার ছেলেকে কেন? আমার ছেলেরও তো একটা পছন্দ আছে। সে যদি বড় হয়ে তোর মেয়েকে পছন্দ না করে? আমার মেয়েকে পছন্দ করবে না পৃথিবীতে এমন কোনো ছেলে নেই। আর তোর ছেলে যদি বড় হয়ে আমার মেয়েকে পছন্দ না করে তাহলে তো জোর করে কিছু করা যাবে না। আর যদি পছন্দ করে দিবি তো আমার মেয়ের জন্য নাকি গরিব বলে অবহেলা করবি। আবার শুরু করছিস? যদি আদনান রাজি থাকে তাহলে দিব, কিন্তু তার আগে দেখি তার রাজরানীর পিচ্ছি মেয়েকে। মায়া তার মেয়েকে নাম ধরে ডাক দেয়, কিন্তু সে নিখোঁজ, সে আসে না। নীলা মায়া তো পুরো পরেশান হয়ে যায়। তোমরা এখানে তাদের বিয়ে নিয়ে গল্প করতেছো, এদিকে আদনান নীলাকে নিয়ে পালাইছে। কই গেছে তারা? আমাদের বেলকুনিতে দেখ। আদিলা সেদিকে তাকিয়ে দেখতে পায় তারা দুজন একে অন্যকে কেক খাইয়ে দিচ্ছে। দেখছিস তোর ছেলে এখনই আমার মেয়ের প্রেমে পড়ে গেছে, আর বড় হলে কি করবে আল্লাহই ভালো জানেন। এখন বল দিবি কিনা তোর ছেলেকে? আদনান যদি রাজি হয় দিব, এখন আমাকে মাফ করে দে। আচ্ছা মাফ করলাম, কিন্তু শুভর এই অবস্থা কেন? পরে বলবো নি এক সময়, আগে ভেতরে চল। আচ্ছা চল। অতঃপর সকলে তাদের বাড়ির ভিতরে যায়, আর তারপরে ফ্রেশ হয়ে গল্প করতে থাকে। তখনই আদনান বলে ওঠে, আম্মু, নীলা আর আমি আজ থেকে একসাথেই থাকবো। হাসপাতালে তুমি আর বাবা একসাথে ছিলে। আদিলা মুচকি হাসি দিয়ে বলে ওঠে, আচ্ছা এখন খেলতে যাও। তোর ছেলেটাও রাজি হয়ে গেছে, তাহলে তারা প্রাপ্তবয়স্ক বালেক হলেই বিয়ে দিয়ে দেব। আচ্ছা। এভাবে সেদিনটা গল্প করতে করতে কেটে যায়। 3 মাস পর যখন শুভ পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, তাদের সংসারে আবার সুখ নেমে আসে এবং তারা আবার আদিলার অফিসে চলে আসে। হঠাৎ একদিন আদিলা আর শুভ অফিসের কাজ করছে, তখনই আদিলা বলে উঠল, চলো না শুভ, মার্কেট থেকে একটু ঘুরে আসি, কতদিন ধরে মার্কেট করা হয় না। আমার জানটা বলছে আর আমি না করতে পারি, তাও আবার আমার বস, তাহলে চলো। হুম। পরে তারা আদনানকে নিয়ে মার্কেটে যায়। তারা তাদের পছন্দের জিনিসপত্র দেখতে থাকে। তখনই একটা মেয়ে এসে শুভকে বলে, ভাইয়া, তোমাদের দুইজনকে কপিশনে দুইজন বসে আছে, তারা ডাকতেছে। কে? জানি না আপু, তারা বললো তোমাদের সাথে কি জানি কথা আছে। চলো দেখি গিয়ে। চলো। তারপর তারা কফি শপে যায়। সেখানে গিয়ে তারা দুজন দুজনকে দেখে তো পুরো চমকে ওঠে। ইমরান, তুমি আর এই মেয়েকে? ইমরান কথা বলার আগেই তানিয়া বলে উঠল, আদিলা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অনেক কষ্ট তোমাদের দিয়েছি। শুভ, তুমিও ক্ষমা করে দাও। এই বলে তানিয়া শুভর পা জড়িয়ে ধরে। এই তানিয়া, কি করছো? আরে যা হবা সেটা তো হয়েই গেছে, আমরা তোমার উপর রেগে নেই, ক্ষমা করে দিয়েছি তোমাদেরকে। শুভ, এই কি সেই তানিয়া যার জন্য আমাকে ছেড়ে দিয়েছিলে? আদিলা শুভর কথা শোনার সাথে সাথেই তানিয়াকে জড়িয়ে ধরে। তোমাকে অনেক ধন্যবাদ, কারণ পাগল তোমার জন্য আমাকে এখন আগের থেকে বেশি অনেক সময় দেয়, বেশি ভালোবাসে। আমাকে তোমার উপর আমার অনেক রাগ জমেছিল, কিন্তু আমার পাগলটাকে পাওয়ার পরে সেগুলো পানি হয়ে গেছে। এখন আর তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই, রাগও নেই। তবে একটা কথা, আর কারো জীবন নিয়ে কখনো এমন করো না। আর জীবনেও এমন করব না, আমাদের ক্ষমা করে দাও। আচ্ছা, তোমাদেরকে মন থেকে ক্ষমা করে দিলাম, এবার তো একটু হাসো। এইভাবে তাদের মান অভিমান ভেঙে কিছুক্ষণ গল্প করে চলে আসে। রাতে আদিলা শুভর বুকের উপরে শুয়ে থাকে আর বলে, আয় শুভ, বলো। আমি একটা জিনিস চাইবো, দিবা? বলো। আমি আদনানের মতো আরেকটা দুষ্টু সন্তান চাই। এই বলে শুভর বুকে মুখ লোকায়। তুমি তো একটাকে সামাল দিতে পারো না, আরেকটা কিভাবে পারবে? আমি পারবো এখন।
তাহলে বাকিটা তাহলে বাকিটা বন্ধ করো, নাহলে আমাদের দুষ্টু মিষ্টি পাঠকগুলো দেখে ফেলবে তো। তারপর বাতিটা বন্ধ করে সন্ধ্যা দাদার কাছে লেগে যাই আমরা। গল্পটি কেমন হয়েছে জানাবেন, আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে এই পর্যন্ত আমাদের সাথেই থাকার জন্য।